কারোর আসার আওয়াজ শুনে পাখিরা ছটপট করতে থাকে। গ্রামের রাস্তায় যে কুকুরগুলো চেঁচাচ্ছিল সেগুলো চুপ করে যায়। সারা গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। একটা কুৎসিত দেখতে লোক গ্রামের রাস্তায় হেঁটে আসছিল। তার কোমরে বাঁধা থলির থেকে ঝনঝন আওয়াজ হচ্ছিল। মধ্যরাত্রি হওয়ার ফলে গ্রামের সমস্ত লোক গভীর ঘুমে মগ্ন ছিল, আর তাই ওই ঝনঝন আওয়াজ সারা গ্রামে শোনা যাচ্ছিল। মা, ভিখারি এসেছি, ভিক্ষে দিয়ে থাকা ভিখারি এসেছি, এসো আমার দেওয়া ভিক্ষেটা নিয়ে যাও, নিয়ে নাও মা। মাঝরাত্রে ভিক্ষা চাইছে, এটা আবার কে? মা, ভিখারি এসেছি, ভিক্ষে দিয়ে থাকা ভিখারি এসেছি, এসো আমার দেওয়া ভিক্ষেটা নিয়ে যাও, নিয়ে নাও মা। তোর কোনো সময় টময় নেই নাকি? ভিখারি কোথাকার, আমার বাড়ির সামনে থেকে যা। ভিখারি এগলি ওগলি ঘুরে একটা ঘরের সামনে এসে দাঁড়ায়। মা, ভিখারি এসেছি, ভিক্ষে দিয়ে থাকা ভিখারি এসেছি, এসো আমার দেওয়া ভিক্ষেটা নিয়ে যাও, নিয়ে নাও মা। এই শুনে একটা লোক ঘর থেকে বেরিয়ে আসে। মাঝ রাতে কেন বিরক্ত করছিস? এই নে কালকের চাল আছে, খেয়ে নিয়ে যা। এই বলে রাগে গজগজ করতে করতে ভেতরে চলে যায়। ভিখারি থালার দিকে তাকিয়ে থাকে। তোর থেকে কে ভিক্ষে চেয়েছে রে? আমি ভিক্ষে দেব। কুবীরা কুরম কৃতম বিকৃতম বিনাশনম। এইভাবে মন্ত্র বলতেই থালায় রাখা ভাত লাল হয়ে যায়। ওই লাল ভাতের দানা এক মুঠো নিয়ে ওই বাড়ির দিকে ছুঁড়ে দিতেই আগুনের ফুলকির মতন ছুটতে থাকে। ভিখারি মনে মনে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। গ্রামবাসীরা ঘুমের মধ্যে থাকার ফলে কেউ বুঝতে পারে না যে ভিখারি ভিক্ষা চাইছে না, ভিক্ষা দিতে চাইছে। গত রাত্রে যে গ্রামবাসী ভিক্ষা দিয়েছিল সে সকালবেলা উঠে বেরিয়ে এসে লাল ভাতের দানা দেখে ভয় পেয়ে দৌড়ে গ্রাম প্রধানের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানায়। আমাকে সকলে বলল কালকে রাত্রে একটা ভিখারি ভয়ঙ্কর রূপে চেঁচিয়ে ছন ছন আওয়াজ করে ঘুরে বেড়াচ্ছিল। ভয় পেও না, সেই রক্তমেশা খাবারটাকে নিজের ঘরের পেছনে নিয়ে গিয়ে পুঁতে দাও। পাগল হবে, মাঝরাতে কেউ এমন করে ভিক্ষে চায় নাকি? ঠিক আছে সাহেব। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন ভিখারি মাঝরাত্রে আবার আসে। সেদিন এক মহিলা ভিখারিকে ভাত দেয়। ভাতটা আবার রক্ত মাখা হয়ে যায়। ভিখারি সেটা তার বাড়ির দিকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। কুবীরা কুরম কৃতম বিকৃতম বিনাশনম। মৃত্যু আছে, তোর ঘরে মৃত্যু আছে। এইভাবে দিন কাটছিল। ভিখারি যাদের যাদের বাড়িতে ভাত ছুঁড়ে ফেলেছিল তাদের বাড়িতেই কিছু না কিছু অঘটন ঘটতে থাকে। পদ্মরায়ের প্যারালাইসিস হওয়ার ফলে তার হাত পা অবশ হয়ে যায়। মীনাক্ষী রক্ত বমি হতে হতে মারা যায়। কোনো কোনো বাড়ির বাচ্চাদের খুব জ্বর হয়, তাদের অবস্থাও ভালো না। গ্রামবাসীরা ভিখারিকে দেখলেই খুব ভয় পাচ্ছিল। ভিখারির নজরে পড়লে বা তার আশেপাশে থাকলে কোনো না কোনো অঘটন হয়, তাই সবাই পালিয়ে বেড়াচ্ছিল। কেউ যদি খাবার জন্য তাকে ভাত দিত তাহলে সেই ভাতটাকে রক্তমাখা করে তার বাড়ির দিকেই ছুঁড়ে দিয়ে কোনো না কোনো অঘটন ঘটাতো। হয় প্রাণে মারা যেত, নয়তো সম্পত্তির ক্ষয়ক্ষতি হতো, অথবা অন্য কোনো অঘটন ঘটতো। ভিখারির হাত থেকে গ্রামবাসীদের বাঁচানোর জন্য কেউ না কেউ পাহারা দিচ্ছিল। একদিন রাত্রে যখন ভিখারি ভিক্ষা চাইতে আসে, গ্রামবাসীরা ধরে তাকে খুব লাঠিপেটা করে। কিন্তু যারা লাঠিপেটা করেছিল তারা একদিন হঠাৎ করে মারা যায়। তারপর থেকে গ্রামবাসীরা তাদের বাড়ির দেওয়ালে লিখে রাখে, ভিখারি আজ নয় কাল এসো। ভিখারির হাত থেকে বাঁচবার জন্য সন্ধে হতে না হতে তাড়াতাড়ি দরজা বন্ধ করে শুয়ে পড়ে। ও ভিখিরি, কালকে আসবি। আমি ভিখিরি নয়, কিন্তু ভিক্ষে দিয়ে থাকা ভিখারি আমি। গ্রামে গ্রাম প্রধান এক তান্ত্রিককে নিয়ে এসে ঝাড় ফুঁক তাবিজ কবজ করার পরেও
তার কোনো সুফল পায়নি। এই ভিখারিটা কে, কোথা থেকে আসলো, আসলে কি মানুষ নাকি কোনো ভূত বা পিশাচ, কেউ বুঝতে পারে না। তাই সবাই খুব ভয়ে থাকতো। ওই অদ্ভুত দেখতে ভিখারি প্রত্যেকদিন মাঝরাত্রের পর তার ওই খুচরো পয়সার থলির আওয়াজ ঝনঝন করে সারা গ্রাম ঘুরে বেড়াতো, এই বলে যাতে কেউ ভিক্ষা নেয়। একদিন রতনপুর থেকে বদ্রিপুরে গোপালরাও কোনো এক কাজের ব্যাপারে সেখানে আসে। রাত ঘন অন্ধকার, চারিদিক নিস্তব্ধ। মেয়ের বিয়ের জন্য মঙ্গলসূত্রটা বানাতে দিয়ে প্রায় 2 মাস হয়ে গেছে। এখন পুরো টাকাটা দিয়ে ওনার বাড়িতে থেকে কাল সকালবেলা বের হয়ে যাব। এই কথা ভাবতে ভাবতে যাচ্ছিল। গোপাল দাসের মেয়ে সন্ধ্যার বিয়ে ওর প্রেমিক অর্জুন দাসের সাথে ঠিক হয়। ওর ছোটবেলার বন্ধু তুরস্বামী সোনার ব্যাপারী ছিল। বিয়ের সব গয়নাগাটি তাকেই বানাতে দেয়। সেই সব নেওয়ার জন্য 2 মাস বাদে রতনপুর আসছিল। কিন্তু রতনপুরার ওই ভিখারি সম্বন্ধে কিচ্ছু জানতো না। মাঝরাত্রে একাই তাই আসছিল। গ্রামের পথ দিয়ে যখন যাচ্ছিল তখন প্রত্যেকের ঘরে লেখা ছিল, ভিখারি আজ নয় কালকে এসো। গ্রামের নিস্তব্ধ রাস্তায় খুচরো পয়সার ঝনঝন আওয়াজ শোনা যাচ্ছিল। অন্ধকার ঘন কুয়াশার ভেতর থেকে ওই ভিখারিকে আসতে দেখে গোপালরাও ওখানেই জ্ঞান হারায়। মৃগী রোগ থাকার ফলে মুখ দিয়ে গ্যাজা বেরোচ্ছিল। অনেক কষ্টে মুখ দিয়ে কিছু বলবার চেষ্টা করে। সাহেব, আমার মির্গি হয়েছে, আমার হাতে একটা লোহার বস্তু রেখে দিন। রেখে দেব, কিন্তু তোমার কি কোনো অবিবাহিত মেয়ে আছে? আছে, সন্ধ্যা, 10 দিনের মধ্যে তার বিয়ে। পেয়ে গেছি, পেয়ে গেছি, ভিখিরির থেকে ভিক্ষে চেয়ে থাকা লোক পেয়ে গেছি। নিজের পুটলিতে থাকা 12টা সিক্কার ভেতর থেকে একটা বার করে গোপাল রাওয়ের হাতে রাখে। গোপাল রাও পয়সাটাকে চেপে ধরে আর থরথর করে কাঁপতে থাকে। ঘামে সারা শরীর ভিজে যায়। একটু পরে যখন সুস্থ হয়, আমাকে আমার বাড়ি নিয়ে চলো, আমার গ্রাম বদ্রিপুর। এই কথা বলে ও ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃগী রোগী হওয়ার ফলে ওর সমস্ত শরীর বেঁকে যায়। দাঁত দিয়ে জিভ কাটার ফলে মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। রাতের অন্ধকারেই গোপাল রাওয়ের মৃতদেহ একটা ঠেলায় নিয়ে বদ্রিপুরের দিকে রওনা হয়। পরের দিন সে গোপাল রাওয়ের বাড়ি গিয়ে সমস্ত ঘটনা জানায়। অন্তিম সংস্কার করার পরে বাড়ি ফিরে এসে বলে, আমি এখন এই বাড়ির জামাই, গোপাল রাও আমার ঋণী, তাই আমি সকালবেলা এখন ঘুরতে পারছি। এই মেয়ে, তোর সঙ্গে আমার বিয়ে হবে। কুবীরা ক্রূরম কৃতম বিকৃতম বিনাশনম। কানের সামনে মন্ত্র শুনতেই সন্ধ্যা কেমন একটা হয়ে যায় ও ভিখারিকে বিয়ে করতে রাজি হয়ে যায়। গোপাল রায়ের বউ সুভদ্রাও সম্মতি জানায়। ঘরের প্রধান পুরুষের মৃত্যু হয়েছে, 11 দিনের পর শ্রাদ্ধ না করে কোনো কাজ করা উচিত না। শ্রাদ্ধের পরের দিনই তোমাদের বিয়ে হবে। সমস্ত কথা মেনে নিয়ে ভিখারি সেখান থেকে চলে যায়। অর্জুন দাস, যে পাশের গ্রামেই থাকতো, তার হবু শ্বশুরের মৃত্যুর খবর শুনে দেখা করতে আসে। কিন্তু সন্ধ্যা ওকে দেখে ভীষণ খারাপ ব্যবহার করে, এমন করে যেন সে ওকে চেনেই না। মন খারাপ করে যখন সে ফিরে যাচ্ছিল তখন রাস্তায় সে জানতে পারে সন্ধ্যা কোনো কুৎসিত দেখতে ভিখারিকে বিয়ে করছে। সে তো আমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালো পায়। এখন সেই কুরূপ লোকটাকে সে কেন বিয়ে করতে যাচ্ছে? ওর মা সুভদ্রা আবার কিছু বলেনি তো? সন্ধ্যা প্রত্যেকদিন সকালবেলা মন্দিরে যায়। মন্দিরে গিয়ে আমি এটা জিজ্ঞেস করব। সন্ধ্যা যখন মন্দিরে যাচ্ছিল ওর বাবার আত্মা ওকে কিছু বলবার জন্য আসছিল। মা সন্ধ্যা, মা সন্ধ্যা, মা সন্ধ্যা শোনো। পরের দিন সুভদ্রার সাথে অর্জুন দাসের মন্দিরে দেখা হয়। সন্ধ্যা ওকে চেনেই না এমন ভান করে। সুভদ্রার ব্যবহারে অর্জুন দাস খুব দুঃখ পায়। সন্ধ্যা ওকে চেনেই না এরকম ভান করে মুখ ফিরিয়ে চলে যায়। তখন সে সন্ধ্যার মাকে জিজ্ঞেস করতে যায়, এই ছেলে, তুমি কে? সারা দিন আমার মেয়ের পিছনে ঘুরঘুর করছো। এরকম করলে কিন্তু আমি গ্রাম প্রধানকে সমস্ত জানাবো। মা সন্ধ্যা, তুমি কি আমাকে শুনতে পারছো? গোপাল রায়ের আত্মা বারবার ওকে ঋণ মুক্ত করার কথা বলে।
গোপাল রাওয়ের আত্মা শত চেষ্টা করার পরেও সন্ধ্যা কিছুই শুনতে বা দেখতে পায় না। সেই সময় ভিখারি সেখানে আসে। কি শ্বশুর মশাই, তুমি একটা আত্মা ভুলে গেছো নাকি? আমাকে ছাড়া তোমাকে কেউ আর দেখতে পারবে না। দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও। সেইটা আমার থেকে ভিক্ষে চাওয়ার আগে ভাবা উচিত। এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। অর্জুন কিছুই বুঝে উঠতে পারে না। ও রোজ সকালে মন্দিরে যেত। সেখানে গিয়ে রোজ সন্ধ্যাকে মনে করাবার চেষ্টা করে যে সে কে, কিন্তু সন্ধ্যা কিছুতেই চিনতে পারে না। এইভাবেই দিন কাটছিল। দুদিন পরে গোপাল রায়ের শ্রাদ্ধ। তারপরেই সন্ধ্যার সাথে ভিখারির বিয়ে। অর্জুন দাস মন খারাপ করে বসেছিল। সেই সময় ওর কাছে ওর ছোটবেলার বন্ধু আসে। অর্জুন দাস সুমনকে সমস্ত কথা জানায়। তুমি যেটা বলছো সেইটা বিচিত্র মনে হয়। এমন সমাধান শুধু মন্ত্র কাকি করতে পারবে। চলো আমরা নিজের গ্রামে যাই। সুমন অর্জুন দাসকে তার গ্রামে নিয়ে গিয়ে সমস্ত কথা কাকিকে শোনায়। সুমন, তুমি ওই ভিখারির দিকে নজর রাখবে যে ও কোথায় কোথায় যায়। আর অর্জুন, তুমি আমাকে গোপাল দাসের বাড়িতে নিয়ে চলো। গোপাল রাওয়ের বাড়িতে গিয়ে কাকি জানলা দিয়ে উকি মেরে দেখে। অর্জুন, এদের ওপরে অনেক তন্ত্রমন্ত্র বশীকরণ করা হয়েছে। ঋণ বন্ধন তন্ত্রটা কি কাকি? ধার নিয়ে শোধ না করলে তার বউ এবং মেয়েকে বশ করবার জন্য এই মন্ত্র বলা হয়। ভালো করে লক্ষ্য করে দেখো, ওর পায়ের তলা সবুজ আর চোখের পাতা সব সময় খোলা আছে, কখনো বন্ধ হয় না। এখন আমরা ওনাকে কি করে বাঁচাবো? এর থেকে বাঁচানো যাবে, তুমি ওর মৃত বাবার একটা জামা নিয়ে এসো। এই কথা বলে কাকি নিজে একা একা একটা বড় মাঠের মাঝখানে গিয়ে মন্ত্র বলা শুরু করে দেয়। সুমন ওই ভিখারির পিছন পিছন আসছিল। ভিখারি একটা গুহার ভেতরে ঢুকে সেখানে বিশ্রাম করতে বসে। গুহার ভেতরে একটা বিচিত্র শিলা ছিল। কাকি মন্ত্র পড়া শুরু করে। অর্জুন গোপাল রাওয়ের একটা ব্যবহার করা জামা নিয়ে আসে। কাকি ওই জামাটা পরিয়ে একটা পুতুল তৈরি করে। তারপর সেটা মাঝখানে রেখে মন্ত্র পড়া শুরু করে দেয়। গাবড়া জামা, গাবড়া জামাঞ্জু, গাবড়া জামান, গাবড়া জামাঞ্জু, গাবড়া জামাঞ্জু। গোপাল রাওয়ের আত্মা এসে উপস্থিত হয়। যখন সে বেঁচে ছিল অবিবাহিত মেয়েদেরকে সে প্রচুর বিরক্ত করত। ভিখিরি ছিল, তারপরে আবার কুৎসিত। সেই কারণে কেউ তার সঙ্গে বিয়ে করেনি। তখন সে জঙ্গলের গুফাতে একটা শূদ্র রাক্ষসীকে নিজের বলি দেয়। এই নে ভিখারি, এই 12টা তামার পয়সা। এই নিয়ে তুই 12টা বিয়ে করতে পারবি। কোন ভিখারির মাঝরাত্রে ভিক্ষা চাওয়া উচিত নয়, কিন্তু তুই মাঝরাত্রে ঘোরাফেরা করতে পারবি। তুই তো মারা গেছিস, কিন্তু তোকে সবাই দেখতে পারবে, আর তুই মৃতদেরও দেখতে পারবি। আর তোর থেকে যেই তামার পয়সা ভিক্ষা নেবে সে তোর কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবে। তোর বিয়ের পরেই তুই একটা সাধারণ মানুষের মতন বাঁচতে পারবি। কিন্তু সাবধান, কিন্তু যেদিন ঋণ মুক্ত হয়ে যাবে সেদিন তুই ভস্ম হয়ে যাবি। আমি মরণাপন্ন অবস্থায় ওর থেকে একটা মুদ্রা নিলাম, আর সেটা ফেরাইনি। ওকে সেই মুদ্রাটা ফিরিয়ে আমাকে আর আমার পরিবারকে বাঁচাও। এই বলে আত্মা অদৃশ্য হয়ে যায়। অর্জুনকে নিয়ে ওই কাকি গ্রামের শ্মশানে যায়। অন্ধকার হওয়ার পরেই ভিখারি ঘুম থেকে উঠে ওই গুহার বাইরে বেরোয়। তারপর গ্রামের সকলের বাড়িতে ঘোরে। মা, ভিখিরি এসেছি। ভিক্ষে দিয়ে থাকা ভিখিরি, এসো আমার দেওয়া ভিক্ষে নিয়ে যাও। শ্মশানে গিয়ে গোপাল রাওয়ের কবর খোঁড়া হয়। সেখানে কবর থেকে তার মৃতদেহ বার করে হাতের মধ্যে থাকা তামার পয়সাটা খুঁজে পায়। কাকি গোপাল রাওয়ের হাত থেকে তামার পয়সাটা নিয়ে নেয়। আর 3 ঘন্টা পরে সকাল হবে।
ভিখারির ভিক্ষা চাওয়ার সময় শেষ হতে চলল। তুমি যাও, আমি তোমার পেছনে পেছনে আসছি। তুমি গ্রামের শেষ বাড়িতে গিয়ে আমি যেমন বলবো তাই করবে। এই বলে তামার সিক্কাটা হাতে দিয়ে দেয়। কোনো কিছু চিন্তা না করে জোরে সাইকেল চালিয়ে গ্রামের পেছনের রাস্তা দিয়ে গ্রামের সব থেকে শেষ বাড়িতে পৌঁছায়। বাড়ির পেছনের দরজা দিয়ে চুপ করে ঘরে ঢোকে। ঘরের মালকিন, চোর চোর! মা, ভয় পাবেন না, আমি চোর নয়। ওই দেখুন কুৎসিত ভিখারি আসছে। সেই ভিখারির হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আমি যেমন বলছি তেমনটাই করুন। অর্জুন দাস ওই বাড়ির সবাইকে কাকির বলা কথা বুঝিয়ে বলে। কি জিনিস কেন জিজ্ঞেস করো না, ভিখিরি এসে ভিক্ষে চাওয়াতেই তার হাতে এই মুদ্রাটা দিয়ে দিও। কুৎসিত ভিখারি ভিক্ষা চায়। মা, ভিকিরি এসেছি। ভিক্ষে দিয়ে থাকা ভিকিরি, এসো আমার দেওয়া ভিক্ষে নিয়ে যাও। এই কথা শুনতেই ওই বাড়ির সব থেকে বয়স্ক মহিলা সাহস করে বেরিয়ে এসে ভিখারির হাতে ওই তামার পয়সা দেয়। সেই সময় গোপাল রাওয়ের আত্মা সেখানে প্রকট হয়। আমি ঋণমুক্ত হয়ে গেলাম, আমি ঋণমুক্ত হয়ে গেলাম। এই বলে আত্মা হাওয়ায় লীন হয়ে যায়। যদি ওই তামার পয়সা তোমার কাছে ফেরত এসে যায় তো তুমি ভস্ম হয়ে যাবে। সেই সময় কাকি এসে উপস্থিত হয়। কাকি, আমি নিজেই সেই তামার মুদ্রাটা তাকে দিয়ে দিতাম। বেচারি সেই বুড়িটাকে কেন বিরক্ত করলে? আমি একটা কথা তোমাকে বলিনি, কারণ তখন সময় ছিল না। যারা ওই তামার পয়সার রহস্য জানে না তারাই ওই ভিখারিকে ভিক্ষা দিতে পারত। তাই তোমাকে গ্রামের শেষ বাড়ির কথা বলেছিলাম। ওদিকে সুভদ্রা আর সন্ধ্যার পায়ের তলার রং বদলে যায়। ওদের মধ্যের ঘোর কেটে যায়। সন্ধ্যার সাথে অর্জুন দাসের বিয়ে হয়। ওরা সুখে সংসার করতে থাকে। গ্রামবাসী ভিখারির আতঙ্ক থেকে মুক্ত হয়ে আনন্দে দিন কাটাতে শুরু করে।